নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস। এই ভিডিওতে আমি আপনাদের কাছে আরো একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আলোচ্য বিষয় কি? আজকে আলোচ্য বিষয় হলো নবজাতক শিশু বা সদ্যজাত শিশুদের জন্ডিস। যে কোনো পরিবারেই যদি শিশুর জন্ম হয়, পুত্র কন্যা নির্বিশেষে, তখনই একটি খুশির পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু যখনই শোনা যায় যে সেই শিশু মানে নবজাতক বা সদ্যজাত শিশুর জন্ডিস হয়েছে, তখন নতুন বাবা মা এবং তার পরিবারের কপালে চিন্তার ভাঁজ দেখা যায়। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে এই জন্ডিস কি, কেন হয় এবং তার কতটা ক্ষতিকারক দিক আছে এবং সেটা আদৌ চিন্তার বিষয় কি না, এবং কত বিলিরুবিনের উপরে গেলে সেটা ক্ষতিকারক বা কতদিন পর হলে সেটি ক্ষতিকারক, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সদ্যজাত শিশুদের জন্ডিস বা নবজাতকদের জন্ডিস অত্যন্ত কমন। বলতে গেলে প্রায় 60% টার্ম বাচ্চা এবং 80% প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে এই জন্ডিস দেখা যায়। টার্ম বাচ্চা বলতে আমরা কি বুঝি? যে বাচ্চারা প্রায় সময় মতো জন্মায়, মানে 37 সপ্তাহ গর্ভধারণের পর যে বাচ্চার জন্ম হয়। তাছাড়া প্রিটার্ম বলতে আমরা কি বুঝি? সময়ের পূর্বে যে বাচ্চাদের কোনো কারণে জন্ম হয়। এই সব বাচ্চাদের এই জন্ডিসটা অত্যন্ত কম। কিন্তু যখনই শোনা যায় যে এইসব বাচ্চাদের জন্ডিস হয়েছে, তখনই মারা ভীষণভাবে চিন্তায় পড়ে যায়। কিন্তু সবচেয়ে আসার কথা হলো যে এতে চিন্তার কোনো কারণ নেই। সাধারণভাবে ফটোথেরাপি বা লাইটের মাধ্যমে এই জন্ডিসের চিকিৎসা করা হয়। এই যে সদ্যজাত শিশুদের জন্ডিস, সেই জন্ডিস সাধারণত প্রথম 7 দিনের মধ্যেই দেখা যায়। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে যে লোহিত রক্তকণিকাটা রয়েছে তার পার্সেন্টেজ সাধারণত একটু বেশি থাকে, মানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বেড়ে যায়। সেইগুলো হিমোগ্লোবিনগুলো বিলিরুবিনে কনভার্ট হয়, এবং এই বিলিরুবিনের মাত্রা যদি একটি নির্দিষ্ট সীমার উপরে হয়ে যায়, তখন এই জন্ডিসের সমস্যা দেখা যায়। অনেক বাবা মাই ভেবে থাকেন যে জন্ডিস হয়েছে মানে আমাদের শিশুর লিভারের কোনো অসুবিধা আছে বা অন্যান্য কোনো সমস্যা আছে, এবং এইসব ভেবে তারা চিন্তায় পড়ে যায়। কিন্তু সেই চিন্তার কোনো মানে নেই। এই জন্ডিসকে আমরা সাধারণত বলে থাকি ফিজিওলজিক্যাল জন্ডিস, মানে এতে অন্য কোনো প্যাথোলজি বা অন্য কোনো রোগ এতে দায়ী নয়। এক্ষেত্রে কি হয়? হিমোগ্লোবিনটা ভেঙে যে বিলিরুবিন তৈরি হয়েছে, সেই বিলিরুবিনটা ওয়াটার সলিবল না, মানে জলে দ্রাব্য নয়, ফলে সেটা ইউরিনের মধ্য দিয়ে পাস করতে পারে না। এর ফলে বিলিরুবিনটা জমে আমাদের এই জন্ডিসের প্রভাব দেখা যায়। কিন্তু সদ্যজাত শিশুদের এই জন্ডিস যদি তাদের জন্মের প্রথম দিনই বা 24 ঘন্টার মধ্যেই দেখা যায়, এবং তার সাথে সিরাম বিলিরুবিনের মাত্রা যদি 15 mg/dl এর বেশি হয়, বা তাদের যেই বিলিরুবিনের বৃদ্ধির মাত্রাটা যদি প্রতিদিন 5 mg/dl এর বেশি হয়, এবং শিশু ক্লে কালারের স্টুল পাস করে, তাছাড়া এই জন্ডিস যদি 2 সপ্তাহ বা টার্মের ক্ষেত্রে এবং 3 সপ্তাহ যদি প্রিটার্ম বাচ্চার ক্ষেত্রে বজায় থাকে, এবং সেই শিশুগুলোর যদি হাতের তলা এবং পায়ের তলা হলুদ হয়, তাহলে সেই রকম জন্ডিসকে আমরা বলি প্যাথোলজিক্যাল জন্ডিস, মানে কোনো অসুখ বা কোনো প্যাথোলজিক্যাল কারণে এই রোগটা দেখা যাচ্ছে। এবার আমরা যদি প্যাথোলজিক্যাল জন্ডিস সাসপেক্ট করি, তাহলে প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে কোন কারণে এই জন্ডিসটা দেখা যাচ্ছে সেই তার জন্য নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করতে হয়। কি কি কারণে এই প্যাথোলজিক্যাল জন্ডিস দেখা যেতে পারে? যদি মা এবং বাচ্চার রক্তের গ্রুপ ম্যাচ না করে, এবিও ইনকম্প্যাটিবিলিটি থাকে, মানে রক্তের গ্রুপ ম্যাচ করছে না, তাছাড়া আরএইচ ইনকম্প্যাটিবিলিটি থাকে, মানে মায়ের পজিটিভ যদি হয় বাচ্চার নেগেটিভ যদি হয়, বা ভাইস ভার্সা, মানে উল্টোটা যদি হয়, তাহলে তার কারণে আমাদের এই জন্ডিস দেখা যেতে পারে বাচ্চাদের। তাছাড়া যদি বাচ্চার লোহিত রক্তকণিকা বা আরবিসি মেমব্রেনের ডিফেক্ট থাকে, যেমন হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এক্ষেত্রে কি হয় যে আরবিসিগুলোর শেপ গোলাকৃতি হয়ে যায়, এবং সেইগুলো ধ্বংসের কারণে মানে হিমোলাইসিসের কারণে এই জন্ডিস দেখা যেতে পারে। তাছাড়া বাচ্চার যদি কোনো এনজাইম যেমন G6PD এনজাইম
যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রেও এই প্যাথোলজিক্যাল জন্ডিস দেখা যায়। তাছাড়া বাচ্চার কোনো কারণে হেমারেজ হয়েছে, মানে ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ হয়েছে, মানে মাথার ভিতরে যদি রক্তক্ষরণ হয় বা সেফাল হিমাটোমা দেখা যায়, সেই সব ক্ষেত্রেও এই জন্ডিস দেখা যেতে পারে। তাছাড়া লিভারের কোনো প্রবলেম যেমন কোলেস্টেসিস, এইসব ক্ষেত্রেও এই প্যাথোলজিক্যাল জন্ডিস দেখা যেতে পারে। আর আগেরটা আমরা কি দেখেছি, ফিজিওলজিক্যাল জন্ডিস। এক্ষেত্রে কি হয়, জন্মের প্রথম দিনেই এই জন্ডিস দেখা যায় না, 2 থেকে 3 দিন পর এটা সাধারণত দেখা যায়। এক্ষেত্রে কিভাবে ট্রিটমেন্ট করা হয়? আমরা যদি জন্ডিস দেখি তাহলে কি আমরা আলো দিয়ে তার চিকিৎসা করা শুরু করব? অবশ্যই না। এক্ষেত্রে বাচ্চার ব্লাডের পরীক্ষা করা হয়, ব্লাড টেস্ট করা হয়। ব্লাডের মধ্যে সিরাম বিলিরুবিন কত আছে সেইটা আমরা দেখে সেই সংখ্যাটার উপর ভিত্তি করে বিভিন্ন রকম চার্ট বা নোমোগ্রাম থাকে, এবং সেটা কোন দিনে কত লেভেল অবধি থাকা উচিত, তার উপরে না নিচে, সেইটা আমরা ভালো করে পর্যবেক্ষণ করব। যদি তার উপরে থাকে তাহলেই সে এই ফটোথেরাপি বা এই যে লাইটের মাধ্যমে চিকিৎসা তার জন্য এলিজিবল হবে, নাহলে তার এই ফটোথেরাপি করা হয় না। কিন্তু যদি বিলিরুবিনের মাত্রা একটি সঠিক সীমার উপরে হয়ে থাকে এবং তা যদি নেগলেক্টেড থাকে সেক্ষেত্রে তা অত্যন্ত ক্ষতিকারক। আমরা এই বিলিরুবিনের ব্যাপারটা বারবার বলছি, কারণ বিলিরুবিনের মাত্রা যদি একটি নির্দিষ্ট সীমার উপরে চলে যায় এবং তা নেগলেক্টেড থাকে সেক্ষেত্রে এই বিলিরুবিন আমাদের রক্তের মাধ্যমে ব্রেনে চলে যায় এবং ব্রেনে গিয়ে তা কার্নিকটেরাসের মতো কিছু রোগের সৃষ্টি করতে পারে, ফলে আমাদের ব্রেনের উপর একটি প্রভাব ফেলতে পারে এবং ব্রেনের নানা রকম ক্ষয়ক্ষতি হতে পারে। এবং এই কার্নিকটেরাসের ফলে ব্রেনের যে ক্ষয়ক্ষতি হয় তার ফলে বাচ্চাদের পরবর্তীকালে বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল ডিলে দেখা যেতে পারে। তাছাড়া কানে শুনতে অসুবিধা হতে পারে বা চোখে দেখতে অসুবিধা হতে পারে। এর জন্য আমাদের এই টেস্টগুলো করা খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি এই সীমা বিলিরুবিনের সীমা একটি নির্দিষ্ট মাত্রার উপরে উঠে যায় তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো আমাদের এই ফটোথেরাপি বা লাইট ট্রিটমেন্টের সাহায্য নিতে হবে। এবার আমরা জেনে নেব ফটোথেরাপি সম্পর্কে। ফটোথেরাপিতে বাচ্চাদের কি করা হয়? ফটোথেরাপিতে বাচ্চাদের লাইটের মাধ্যমে এই বিলিরুবিনের মাত্রা কমানো হয়, কিন্তু ফটোথেরাপি চলাকালীনও কিছু ঘন্টা পর পর বিলিরুবিনের মাত্রা চেক করা হয়, যে বিলিরুবিনের মাত্রা কতটা কমছে, আদৌ কমছে কিনা ইত্যাদি। অনেক সময় বিলিরুবিনের মাত্রা বেড়েও যেতে পারে ফটোথেরাপি চলার পরে, একে বলা হয় রিবাউন্ড ইনক্রিজ। এবার জানবো ফটোথেরাপি কিভাবে করা হয় এবং এর পিছনে কারণ কি। ফটোথেরাপি করার ক্ষেত্রে সাধারণত ইউভি লাইট ইউজ করা হয়। এক্ষেত্রে 460 to 490 ন্যানোমিটার রেঞ্জে স্পেকট্রামের ইউভি লাইট ইউজ করা হয়, এবং এর ফলে বিলিরুবিন কনভার্ট হয় ওয়াটার সলিউবল পদার্থে, মানে জলে দ্রাব্য পদার্থে। স্ট্রাকচার আইসোমারাইজেশন হয়, এক্ষেত্রে বিলিরুবিন লুমিরুবিন নামক একটি পদার্থে কনভার্ট হয়। এবং আরেকটা কনসেপ্ট হলো ফটো আইসোমারাইজেশন, যেখানে 4Z15Z কম্পাউন্ড থেকে 4Z15E কম্পাউন্ডে কনভার্ট হয়, যেটা ওয়াটার সলিউবল। এর ফলে সেইগুলো ইউরিনের মধ্য দিয়ে শরীর থেকে বেরিয়ে যায় এবং ব্লাডে বিলিরুবিনের মাত্রা কমতে থাকে। এক্ষেত্রে লাইটগুলোকে 40 সেন্টিমিটার দূরে রাখা হয় এবং বিলিরুবিন প্রায় প্রতিদিন 4 থেকে 6 মিলিগ্রাম হারে কমতে শুরু করে। কোনো কোনো ক্ষেত্রে এই ফটোথেরাপির এফিসিয়েন্সি বাড়ানো দরকার হয়ে পড়ে। এই ক্ষেত্রে কি করা হয়? সিএফএল লাইট ইউজ করা হয়, এলইডি ইউজ করা হয়, ব্ল্যাঙ্কেটস ইউজ করা হয় এবং টিউবের কাছাকাছি রাখতে হয়। এবার দেখব ফটোথেরাপির কী কী সাইড এফেক্টস আছে। ফটোথেরাপির সাইড এফেক্টসের মধ্যে ডায়রিয়া হতে পারে, যেমন বাইল পিগমেন্টস দেখা যেতে পারে গাটে। তাছাড়া ক্যালসিয়ামের পরিমাণ কমতে পারে, হাইপোক্যালসিয়ামা দেখা যেতে পারে, এবং দেহের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, যাকে আমরা বলি হাইপারথার্মিয়া। তাছাড়া রেটিনা, চোখের রেটিনার ড্যামেজ দেখা যেতে পারে এবং বোনার্স যে মিউটেশন দেখা যেতে পারে। তাই সবসময় ফটোথেরাপি চলাকালীন চোখ এবং জেনিটাল অর্গানকে সবসময় ঢেকে রাখা উচিত।
অনেক সময় দেখা যায় যে এই ফটোথেরাপি বা ইন্টেন্সিভ ফটোথেরাপি ইউজ করেও বিলিরুবিনের মাত্রা নির্দিষ্ট সীমার নিচে নামানো যাচ্ছে না। ইন্টেন্সিভ ফটোথেরাপি বলতে আমরা কি বুঝি, মানে কোনো বাচ্চার যদি চোখ এবং যৌনাঙ্গটাকে ঢেকে সারা শরীরে মানে ম্যাক্সিমাম সারফেস এরিয়া জুড়ে যদি ফটোথেরাপি দেওয়া যায় তাকে বলা হয় ইন্টেন্সিভ ফটোথেরাপি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? যদি ইন্টেন্সিভ ফটোথেরাপি দিয়েও কাজ না হয় তখন এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলে একটা চিকিৎসা ব্যবস্থা আছে। এক্ষেত্রে বাচ্চার রক্ত আম্বিলিকাল ভেন দিয়ে টেনে অন্য রক্ত দিয়ে সেটাকে শরীরে ঢোকানো হয়, একে বলা হয় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এবার যদি দেখা যায় যে এই জন্ডিস বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যদি 2 সপ্তাহ পরেও পারসিস্ট করে বা বজায় থাকে এবং প্রিটার্ম বাচ্চাদের ক্ষেত্রে 3 সপ্তাহের পরেও বজায় থাকে তাকে বলা হয় প্রলং জন্ডিস। এবার এই প্রলং জন্ডিস দেখা গেলে সেটা বিভিন্ন কারণে হতে পারে, তার জন্য আপনাদের অবশ্যই ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। কী কী কারণে হতে পারে? মানে থাইরয়েডের কোনো সমস্যা থাকলে হতে পারে, তাছাড়া কোনো হেমারেজ রয়েছে, ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ রয়েছে, বা ক্লে কালার স্টুল পাস করছে, মানে লিভারের সমস্যা, কোলেস্টেসিস হতে পারে। এইসব নানাবিধ কারণে প্রলং জন্ডিস দেখা যেতে পারে। তাছাড়া ক্রিগলার নাজার সিনড্রোম টাইপ 2 এইসব বিভিন্ন রোগ এবং ব্রেস্ট মিল্ক জন্ডিস এইসব বিভিন্ন কারণে প্রলং জন্ডিস দেখা যেতে পারে। এছাড়াও জন্ডিস হওয়ার পরে এবং সঠিকভাবে চিকিৎসা পদ্ধতির পরেও যদি বাচ্চা সুস্থ হয়ে যায় এবং বাড়ি ফিরে যায়, তারপরেও বাচ্চা যখন ফলো আপে আসে বা 8 থেকে 10 মাস পরে যখন ফলো আপে আসে তখন তাদের ক্ষেত্রে মানে কানে শুনতে অসুবিধা হচ্ছে কিনা বা ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে কিনা সেইগুলোর জন্য কিছু পরীক্ষা করে নেওয়া হয়। এক্ষেত্রে কানে শুনতে অসুবিধা হচ্ছে কিনা সেটা জানার জন্য বিরা নামক একটি পরীক্ষা করা হয়। এবার আমরা জানবো যে জন্ডিসটা কি করে আমরা বুঝতে পারব। জন্ডিস বোঝার ক্ষেত্রে বাচ্চার স্কিনের উপরে সে টিপ অফ দ্য নোজ হতে পারে, চিন হতে পারে, চিক্স হতে পারে, চেস্ট হতে পারে বা থাই হতে পারে, সেক্ষেত্রে যদি কিছুক্ষণ ধরে প্রেস করে রাখা হয় এবং প্রেস করে ছেড়ে দেওয়ার পর সেটা যদি লালচে না হয়ে হলদে হয়ে যায় বা বাচ্চার ত্বকের কালার যদি হলদে হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে বাচ্চা জন্ডিস হয়েছে। অনেক সময় হসপিটালে ভর্তি থাকাকালীনই শিশু চিকিৎসক যারা আছেন তারা এই রোগটাকে শনাক্ত করতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মা এবং বাচ্চা জন্মের পরেই তাড়াতাড়ি ছুটি হয়ে যায় এবং তারা বাড়ি চলে যায়। সেক্ষেত্রে বাড়ি গিয়ে যদি আপনারা সূর্যের আলোয় বা হোয়াইট লাইটে যদি এই জন্ডিসের লক্ষণগুলো দেখতে পান তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি। তাহলে এই ভিডিওতে আমরা সদ্যজাত শিশুদের জন্ডিস বা নবজাতকদের জন্ডিস সম্পর্কে ধারণা লাভ করলাম। জন্ডিস কত প্রকার, কখন আমাদের চিন্তার কারণ এবং এই জন্ডিসের চিকিৎসা পদ্ধতি কি আছে এবং সঠিক সময় সঠিক চিকিৎসা যদি না পাওয়া যায়, যদি নেগলেক্ট করা হয় তাহলে তাদের কি কি কুপ্রভাব আছে সেই সব সম্পর্কে একটি বিস্তারিত ধারণা লাভ করলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য নতুন কোনো টপিক সম্পর্কে এবং তার কি চিকিৎসা পদ্ধতি আছে, কিভাবে আমরা তাকে প্রিভেন্ট করতে পারবো সেই সব সম্পর্কে একটি ধারণা লাভ করার চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।